নমস্কার বন্ধুরা, বোধিচিত্তের প্রাঙ্গণে আপনাদের সকলকে জানাই স্বাগত। ৮ই মার্চ তারিখটির সাথে আমরা সকলেই পরিচিত। এই দিনটি উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর সমান অধিকার বা বলা ভালো নারীকে স্বাধীন মানুষের অধিকার দেওয়ার পক্ষে সওয়াল করার নিরন্তর সংগ্রাম চলছে সারা বিশ্বে। ইতিহাসের পাতা ঘাটলে শুধু যে আমরা মেয়েদের তমসাচ্ছন্ন অতীত দেখতে পাবো তা কিন্তু একেবারেই নয়। ভারতবর্ষে গার্গী অপালার মতো ব্রহ্মজ্ঞ নারী, রানী লক্ষ্মীবাঈ বা উত্তর পূর্ব ভারতের বীর ললনা রানী গাইডিনলিউ বা ফ্রান্সের জোয়ান অফ আর্ক, আধুনিক যুগের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে প্রণম্য মনীষী মাদাম কুরি, এরা এবং আরও অনেকে প্রমাণ করে গেছেন যে লিঙ্গের দোহাই দিয়ে যারা মেয়েদের পেছনের সারির নাগরিক করে রাখতে চায় তারা কতটা মিথ্যুক ও তারা এই আচরণের মাধ্যমে সমাজের চূড়ান্ত অহিত বই অন্য কিছু করেন না। বোধিচিত্ত তাই আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাসের এক গৌরবময় গাথা, যা গল্পরূপে প্রকাশ পেয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখায়। অনুরোধ করব অবশ্যই শুনুন এই কালজয়ী কাহিনী বীরাঙ্গনা পরাক্রমে ভীমা সমা। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। কিশোর সাহিত্যে অ্যাডভেঞ্চারের উপাদান মেশানোর এক প্রকার পথিকৃৎ বলা যেতে পারে হেমেন্দ্র কুমার রায়কে। সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 খ্রিস্টাব্দে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে। সাহিত্য চর্চার শুরু মাত্র 14 বছর বয়সে। বহুবিধ প্রতিভার অধিকারী, গান লিখতেন, নাচ শেখাতেন এবং বহু নাটকও লিখেছেন। তাঁর গল্প প্রথম প্রকাশিত হয় বসুধা পত্রিকায়। সম্পাদক ছিলেন ছোটদের বিখ্যাত রং মশাল পত্রিকার। লিখেছেন অজস্র বই। ছোটদের জন্য তাঁর লেখা গল্প যখের ধন, 150 খোকার কাণ্ড, ঝড়ের যাত্রী, কিংকং প্রভৃতি পাঠক সমাজে আজও আদৃত। হেমেন্দ্র কুমার রায়ের জীবনাবসান হয় 18ই এপ্রিল 1963 খ্রিস্টাব্দে। বীরাঙ্গনা পরাক্রমে ভীমা সমা এই গল্পটি নেওয়া হয়েছে হেমেন্দ্র কুমার রায় কর্তৃক রচিত ঐতিহাসিক সমগ্র থেকে। তাহলে গল্পপাঠ শুরু করা যাক। রণরঙ্গে বীরাঙ্গনা সাজিল কৌতুকে, উথলিল চারিদিকে দুন্দুভির ধ্বনি। বাহিরিল বামাদল বীর মদে মাতি, উলঙ্গিয়া অশিরাশি কারমুখ টঙ্কারি, আশফালি ফলক পুঞ্জে। দেশে দেশে রণরঙ্গিনী রমণীর কাহিনী শোনা যায়, কেবল কল্পিত গল্পে নয়, সত্যিকার ইতিহাসেও। চলতি কথায় এমন মেয়েকে বলা হয় রায় বাঘিনী। ভারতের রানী লক্ষ্মীবাঈ, রানী দুর্গাবতী, চাঁদ সুলতানা, ইংল্যান্ডের রোডিশিয়া ও ফ্রান্সের জোয়ান অফ আর্ক প্রভৃতি রণরঙ্গিনী বীর নারীর কথা কে না শুনেছে। কথিত হয় সেকালের কাপ্পাডোসিয়ার বীরাঙ্গনারা বাস করত নারী রাজ্যে, যেখানে পুরুষের প্রবেশ ছিল নিষিদ্ধ। পুরুষদের সঙ্গে সম্মুখ যুদ্ধে কোনোদিনই তারা পিছপাও হয়নি। আধুনিক নিউগিনিতেও এমন দেশের সন্ধান পাওয়া গিয়েছে। মাঝে মাঝে তারা আবার বাইরে হানা দিয়ে পুরুষ দেখলেই বন্দি করে নিয়ে যায়। একালের স্পেন, রুশিয়া ও চীন প্রভৃতি দেশে হাজার হাজার নারী যোদ্ধার দেখা পাওয়া যায়। এবং এই অতি আধুনিক যুগেও তিব্বতে শ্রীমতী রিপিয়ে ডোর্জেস প্রায় 1000 রণমুখ নারী যোদ্ধা নিয়ে কমিউনিস্ট চীনের বিরুদ্ধে প্রবল বিক্রমে যুদ্ধে নিযুক্ত আছেন। কিন্তু আরেক শ্রেণীর বীর নারীদের কথা নিয়ে বড় বড় ঐতিহাসিকরা মাথা ঘামান না, এবং তার কারণ বোধহয় তাঁরা হচ্ছেন কালো আফ্রিকার কাজলা মেয়ে।
এদের প্রধানার নাম ন্যান্সিকা। আজ এরই রক্তাক্ত কাহিনী বর্ণনা করব। কিন্তু তার আগে গুটি কয়েক গোড়ার কথা বলতে হবে। প্রায় অর্ধ শতাব্দী আগে জনৈক পাশ্চাত্য লেখক দ্য রাইজিং টাইড অফ কালার নামক পুস্তকে সভয়ে এই মর্মে ভবিষ্যৎবাণী করেছিলেন, শ্বেতাঙ্গরা এখনও আন্দাজ করতে পারছে না অশ্বেত জাতিরা অর্থাৎ পিত, তাম্র ও কৃষ্ণবর্ণের জাতিরা ক্রমেই অধিকতর শক্তিশালী হয়ে শ্বেতাঙ্গদের নাগালের বাইরে চলে যাবে। অবিলম্বে তাঁদের সাবধান না হলে চলবে না। তারপর গত এক যুগের মধ্যেই তাঁর ভবিষ্যৎবাণী সফল হয়েছে। গৌরাঙ্গরা সাবধান হয়েও পীতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের ঠেকিয়ে রাখতে পারেনি। প্রায় সমগ্র এশিয়া থেকেই তাম্র ও পীত বর্ণের প্রভাবে শ্বেত বর্ণ বিলুপ্তপ্রায় হয়েছে এবং তারপর বেঁকে দাঁড়িয়েছে এতকালের পশ্চাৎপদ আফ্রিকাও। একে একে শ্বেতাঙ্গদের বেড়ি ভেঙে স্বাধীন হয়েছে মিশর, সুদান, মরক্কো, ঘানা ও কঙ্গো প্রভৃতি আরও কয়েকটি প্রদেশ, এবং আরও কোনো দেশ প্রস্তুত হয়ে আছে স্বাধীনতা অর্জনের জন্যে কিংবা ইতিমধ্যেই স্বায়ত্তশাসনের অধিকার লাভ করেছে। সদ্য স্বাধীন ঘানার প্রতিবেশী ডাহোমি, পশ্চিম আফ্রিকার টোগোল্যান্ড ও নাইজেরিয়ার মধ্যবর্তী আটলান্টিক সাগর বিধৌত তটপ্রদেশে ৩৮,০০০ বর্গমাইল জায়গা জুড়ে ডাহোমির অবস্থান। তার লোক সংখ্যা প্রায় ১০ লক্ষ। গত শতাব্দীর শেষ ভাগে ফরাসি দস্যুরা হানা দিয়ে ডাহোমির স্বাধীনতা হরণ করেছিল, কিন্তু সম্প্রতি কর্তার চেয়ার ছেড়ে আবার তাদের দর্শকের গ্যালারিতে সরে দাঁড়াতে হয়েছে। স্বাধীন ডাহোমির সবচেয়ে বড় বিশেষত্ব ছিল সেখানে দেশ রক্ষা করত পুরুষরা নয়, নারীরা। সাধারণভাবে বলা যায় ডাহোমির রাজাদের ফৌজে সৈনিকের ব্রত পালন করত সশস্ত্র নারীরা। আগেই বলা হয়েছে নারী ফৌজ কিছু নতুন ব্যাপার নয়। এই শ্রেণীর রণচণ্ডী নারীদের নাম দেওয়া হয়েছে অ্যামাজন। স্প্যানিয়ার্ডরা দক্ষিণ আমেরিকা আক্রমণ করতে গিয়ে বিভিন্ন নারী বাহিনীর কাছে বারংবার বাধা পেয়েছিল, তাই তারা সেই দেশের ও সেখানকার প্রধান নদীর নাম দিয়েছিল যথাক্রমে অ্যামাজোনিয়া এবং অ্যামাজন। পৃথিবীতে অ্যামাজন আজও বিখ্যাত নদীগুলির মধ্যে তৃতীয় স্থান অধিকার করে আছে। তার দৈর্ঘ্য ৪,৫০১ মাইল। তবে অন্যান্য দেশে পুরুষদের সঙ্গেই নারীরা যুদ্ধে যোগদান করেছে, কিন্তু ডাহোমির প্রধান যুদ্ধক্ষেত্রে পুরুষের ছায়াও দেখা যায়নি। সেখানে শত্রুদের সঙ্গে শক্তি পরীক্ষা করেছে কেবল রণরঙ্গিনীরা। সেখানে অ্যামাজনদের নাম হচ্ছে আহৌসি। সারা পশ্চিম আফ্রিকায় সকলেই আহৌসিদের ভয় করে সত্যই রায়বাঘিনীর মতো। সপ্তদশ শতাব্দীতে ভারতে যখন মুঘল সাম্রাজ্যের গৌরবের যুগ, তখনই ডাহোমির নারী সেনাদল গঠিত হয়। প্রথমে রাজা আগাদগা বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়ে সৈন্য সংখ্যা বাড়াবার জন্যে ফৌজে পুরুষদের সঙ্গে নারীদেরও সাহায্য গ্রহণ করেন। দেখা যায় বীরত্বে ও রণনিপুণতায় নারীরা হচ্ছেন অসামান্য। তখন আইন হলো ডাহোমির প্রত্যেক আইবুড়ো মেয়েকে ১৫ বছর বয়স হলেই ফৌজে যোগ দিতে হবে। বরাবর চলে আসছে সেই নিয়মই। আন্দাজ ১৮১৮ খ্রিস্টাব্দে রাজা গেজো সিংহাসন পেয়ে সুদীর্ঘ ৪০ বছর কাল রাজ্য চালনা করেন। তার আগেও
ডাহমির মেয়ে সেপাইরা অস্ত্র ধরে শত্রু নিধন করত বটে, কিন্তু তাদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। রাজা গেজই সর্বপ্রথমে নারী বাহিনীকে সুব্যবস্থিত ও অধিকতর শক্তিশালী করে তোলেন এবং তাদের সাহায্যে পার্শ্ববর্তী দেশের পর দেশ জয় করে নিজের পতাকার তলায় আনেন। সৈনিক বৃত্তি গ্রহণ করবার পর কুমারীদের কঠোর শিক্ষা দীক্ষার ভিতর দিয়ে প্রস্তুত হতে হতো। একটু এদিক ওদিক হলেই ছিল প্রাণদণ্ডের আশঙ্কা। কিছুকাল সৈনিক জীবন যাপন করবার পরই তারা কেবল তরবারি, তীর, ধনুক, বল্লম, বন্দুক ও বেয়নেট চালাতেই সুপটু হয়ে উঠত না, উপরন্তু নিয়মিত ব্যায়ামে তাদের দেহ হয়ে উঠত দস্তুর মতো বলিষ্ঠ ও পেশিবদ্ধ। একবার এই রণরঙ্গিনীদের 20 জন অরণ্যে গিয়ে 1 মিনিটের মধ্যে বধ করেছিল 7টা হাতি। সেই থেকে নারী বাহিনীর একটি বিশেষ দল মাতঙ্গমর্দিনীর দল নামে বিখ্যাত হয়ে আছে। ব্যাপারটা একবার ভালো করে তলিয়ে বুঝবার চেষ্টা করুন। একটি মাত্র ক্রুদ্ধ হাতির সামনে গিয়ে দাঁড়াতে ভয় পায় দলে ভারী পুরুষ শিকারীরাও, কিন্তু বনচর হাতির পালের সামনে গিয়ে যুদ্ধং দেহি বলে আস্ফালন করতে গেলে যে কতখানি বুকের পাটার দরকার সেটা অনুমান করতে গেলেও হৃদকম্প হয়। পাশ্চাত্য শিকারীদের হাতে থাকে অধিকতর শক্তিশালী আধুনিক বন্দুক এবং যার খোলঞ্চের ভিতর থাকে বিশেষভাবে প্রস্তুত হাতিমারা বুলেট, কিন্তু দলবল নিয়ে তার সাহায্যেও হাতি মারতে গিয়ে কতবার কত লোককে যে মরণ দশায় পড়তে হয়েছে গুণে তা বলা যায় না। মেয়ে সেপাইরা তেমন বন্দুক চোখেও দেখেনি এবং সেই 20 জনের প্রত্যেকেরই হাতে যে বন্দুক অর্থাৎ খেলো বন্দুক ছিল তাও নয়। অনেকের হাতে ছিল খালি সেকেলে তীর, ধনুক ও বল্লম তরবারি। হাতির পালে কত হাতি ছিল তা প্রকাশ পায়নি, তবে 20 জন মেয়ে যখন মিনিট খানেকের মধ্যে 7টা হাতি মেরে ধরাশায়ী করতে পেরেছিল, তখন হস্তিযূথ যে মস্ত বড় ছিল সেটুকু বুঝতে দেরি হয় না। কিন্তু এখানে সপ্তহস্তি বধের চেয়ে আজব কথা হচ্ছে সেই দুর্ধর্ষ বীরাঙ্গনাদের প্রচণ্ড সাহসের কথা। এমন কাহিনী আর কোনোদিন শোনা যায়নি। ডাহমির রাজা বিপুল বিস্ময়ে বীরাঙ্গনাদের সাদর অভ্যর্থনা করে বললেন, আজ থেকে তোমাদের উপাধি হবে মাতঙ্গমর্দিনী। তারপর সেই 20 জন মাতঙ্গমর্দিনী নিয়ে গড়া দলে ভর্তি করা হতে লাগলো নারী বাহিনীর সেরা সেরা বীরাঙ্গনাকে। যুদ্ধের সময় খুব ভেবেচিন্তে কখনো সখনো ব্যবহার করা হতো সেই রায়বাঘিনীর দলকে, কারণ তাদের প্রাণকে মনে করা হতো মহামূল্যবান। কিন্তু তাদের উপরেও নারী বাহিনীর আর একটা দল ছিল, কেবল সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে দক্ষ মেয়ে সেপাইদের নিয়ে সেই দল গঠিত হতো। তাদের প্রত্যেকের আকার হতো বলিষ্ঠ ও লম্বা চওড়া এবং কষ্ট সহ্য করবার ক্ষমতা ছিল অসাধারণ। তাদের প্রধান অস্ত্র বেয়নেট বা কিরিচ। তাদের পরনে থাকতো নীল ও সাদা রঙের জমির ডোরাকাটা আর হাত কাটা জামা এবং হাঁটু পর্যন্ত ঝুলে পড়া খাগড়া। ওই প্রথম ও দ্বিতীয় দলের অর্থাৎ কিরিচধারিণী ও মাতঙ্গমর্দিনীদের পরেও মেয়ে ফৌজে ছিল আরও 2 দলের পদাতিক সেপাই। এক বন্দুকধারিণী দল, এদের গড়ন পিটন পাতলা ও দেহ চিপচিপে। খণ্ডযুদ্ধের সময় যখন এই দলকে লেলিয়ে দেওয়া হতো তখন দলের অনেকেই মারা পড়লেও কেউ তা নিয়ে মাথা ঘামাতো না। আর এক ধনুকধারিণীর দল। এই দলের মেয়েরা ছিল ফৌজের মধ্যে সবচেয়ে অল্প বয়সী ও দেখতে রূপসী।
হাতাহাতি লড়বার জন্যে তারা ছোড়া সঙ্গে রাখত। এই শেষোক্ত দুই দলের সৈনিকরা অন্যান্য জামা কাপড়ের বদলে কোমরে পরত কেবল কৌপিন এবং অন্যান্য অলঙ্কারের বদলে বাম হাতে রাখত খালি হাতির দাঁতের বালা। 250 বৎসরের সুদীর্ঘ অভিজ্ঞতার ফলে মেয়ে সেপাইরা রণকৌশলের হাড়হদ্দ বিশেষভাবেই রপ্ত করে ফেলেছিল। তাদের প্রধান একটি ফিকির ছিল, অতর্কিতে শত্রুদের আক্রমণ। মেয়ে ফৌজে সৈন্য সংখ্যা ছিল 8000 এবং এই নারী বাহিনীর পরিচালিকা ছিল ন্যান্সিকা। কবি মাইকেল মধুসূদনের ভাষায় ন্যান্সিকা হচ্ছে বীরাঙ্গনা পরাক্রমে ভীমা সমা। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে যেমন অপূর্ব তার গুণপনা, তেমনি ভয়াল তার বীরপনা। প্রকাশ তার সঙ্গে হাতাহাতি সংঘর্ষে প্রাণদান করতে হয়েছে 500 শত্রুর যোদ্ধাকে। অমোঘ তার অস্ত্র ধারণের শক্তি এবং অভ্রান্ত তার সৈন্য চালনার দক্ষতা। যে পুরুষ কবি সর্বপ্রথমে নারীকে অবলা বলে বর্ণনা করেছিলেন, ন্যান্সিকাকে সচক্ষে দেখলে তিনি সভয়ে মত পরিবর্তন করতে বাধ্য হতেন। প্রত্যেক অঙ্গভঙ্গে ন্যান্সিকার দেহতটে যখন উচ্ছ্বসিত হতে থাকত বলিষ্ঠ যৌবনের ভরার জোয়ার, তখন তার দুই চক্ষে ঠিকরে উঠে বীর্যবত্তার তীব্র বিদ্যুৎ, শত্রুর চিত্তে জাগিয়ে তুলত আসন্ন অশনিপাতের আশঙ্কা। এই ন্যান্সিকার সঙ্গে ইউরোপ থেকে আগত ফরাসি দস্যুদের ভীষণ শত্রুতার সম্পর্ক স্থাপিত হয়েছে। কারণটা খুলে বলা দরকার। বরাবরই দেখা গিয়েছে ইউরোপীয় দস্যুরা প্রথমে সওদাগরের বা পরিব্রাজকের বা ধর্মপ্রচারকের ছদ্মবেশ ধারণ করে এশিয়া ও আফ্রিকার দেশে দেশে গিয়ে অতি নিরীহের মতো ধর্ণা দিয়েছে। তারপর সময় বুঝে ধীরে ধীরে নানা অছিলায় গোপনে শক্তি সঞ্চয় করে হঠাৎ একদিন নিজ মূর্তি ধরে রক্তধারায় মাটি ভাসিয়ে এবং দিকে দিকে মৃত্যু ছড়িয়ে সর্বগ্রাস করে বসেছে। শ্বেতাঙ্গরা এইভাবে ভারতবর্ষে এসে শিকড় গেড়ে বসেছিল। আফ্রিকাতেও তারা গোড়ার দিকে সেই চালই চালে এবং অন্ধিসন্ধি বুঝে নেয়। কিন্তু ভারতের তুলনায় আফ্রিকা ছিল প্রায় অরক্ষিত, কারণ আগ্নেয়াস্ত্রকে কতক্ষণ ও কতটুকু বাধা দিতে পারে তরবারি, বল্লম ও তীরধনু। দেখতে দেখতে নানা দেশি শ্বেতাঙ্গরা আফ্রিকার উপরে ক্ষুধিত রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ে তার নানা অংশ ছিনিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলে। পশ্চিম আফ্রিকার উপরে ঝাঁপিয়ে পড়ল ফরাসি দস্যুরা। ছলে বলে কৌশলে অনেকখানি জায়গা দখল করে নিয়ে অবশেষে তাদের শনির দৃষ্টি নিক্ষেপ করল ডাহমির ওপরে। ডাহমি তখনও স্বাধীন, তার সিংহাসনে আসীন রাজা গেলেল। বেয়ল হচ্ছেন ফরাসিদের এক পদস্থ কর্মচারী। একদিন তিনি এলেন রাজা গেলেলের কাছে, মুখে তার শান্তিদূতের মুখোশ। রাজা তাকে অভ্যর্থনা করলেন হাসি মুখে। বলা বাহুল্য, বেয়লের মুখে মিষ্টি মিষ্টি বুলির অভাব হল না। সরল রাজা ভুলে গেলেন কথার ছলে। ন্যান্সিকা ছিল নারী বাহিনীর অন্যতম পরিচালিকা। অতিশয় বুদ্ধিমতী বলে তার সুনাম ছিল যথেষ্ট। সে দেখন হাসি বেয়লের মিষ্ট কথায় তুষ্ট হল না। ফন্দিবাজ ফরাসিদের স্বরূপ চিনে ফেলেছিল তার অন্তর্ভেদী দৃষ্টি। বেয়লের ফন্দি ব্যর্থ করবার জন্যে ন্যান্সিকা নানাভাবে চেষ্টা করতে লাগলো, কিন্তু সে কিছুই করতে পারলে না। ক্রমে ক্রমে রাজা হয়ে পড়লেন বেয়লের হাতের কলের পুতুলের মতো।
বেয়ল যা বলেন রাজা তাইতেই সায় দেন। ন্যান্সিকা তখন দেশের শত্রুকে বধ করবার জন্যে গোপন চক্রান্তে প্রবৃত্ত হল। খবরটা রাজার কানে উঠল। খাপ্পা হয়ে বললেন, আমার বন্ধুর বিরুদ্ধে চক্রান্ত? বন্দি করো ন্যান্সিকাকে, লাগাও পিঠে সপাসপ কোড়ার বাড়ি। বেয়ল যতদিন আমার রাজধানীতে থাকবেন ততদিন তাকে কারাগার থেকে মুক্তি দিও না। তাই হলো। বেত্রদণ্ডের পরে ন্যান্সিকা হলো বন্দিনী। তারপরেই কিন্তু ন্যান্সিকা রাজার মনে যে সন্দেহের ঘুম ভাঙিয়ে দিয়ে গেল, ক্রমে তা হলো নির্জলা সত্যে পরিণত। একটু একটু করে রাজার চোখ ফুটতে লাগলো বটে, কিন্তু তিনি কোনো কিছু করবার আগেই নিজের কাজ ফতে করে বেয়ল বিদায় নিয়ে ফিরে গেলেন। ন্যান্সিকা আবার কারাগারের বাইরে এসে দাঁড়ালো। তারপর কোথাও কিছু নেই, হঠাৎ একদিন হৃৎপীড়ায় আক্রান্ত হয়ে রাজা পড়লেন মৃত্যুমুখে। প্রজারা হাহাকার করতে লাগলো, হায় হায়, এ যে বিনা মেঘে বজ্রপাত। ন্যান্সিকা সুযোগ বুঝে দিকে দিকে রটিয়ে দিলে, এ হচ্ছে দেশের শত্রু ফরাসিদের কারসাজি। এমনভাবে মানুষ মারা পড়ে না। দুষ্ট বেয়লের বশীকরণ মন্ত্রে বশ হয়েই রাজা মারা পড়েছে। কুহকি ফরাসিদের দেশ ছেড়ে এখনই তাড়াও। অরণ্য রাজ্য ডাহমির নিরক্ষর সব প্রজা, রাজনীতি কূটনীতি প্রভৃতি অত শত কিছুই বোঝে না। ন্যান্সিকার কথাই তারা ধ্রুব সত্য বলে মেনে নিলে। ফরাসিদের উপরে সকলে খড়গহস্ত হয়ে উঠল। নূতন রাজা হয়ে ডাহমির সিংহাসনে বসলেন বেহান জিন। ন্যান্সিকা ছিল তাঁর প্রিয় পাত্রী। তিনি বললেন, ন্যান্সিকা, আজ থেকে তুমি হলে আমার সমস্ত নারী বাহিনীর অধিনায়িকা। যাও, শত্রু জয় করে ফিরে এসো। 1889 খ্রিস্টাব্দ। কোটোনৌ হচ্ছে ফরাসিদের দ্বারা অধিকৃত একটি দুর্গনগর। সেই নগরে থানা দিয়ে বসেছেন ডাহমির শাসনকর্তা রূপে নির্বাচিত জিন বেয়ল। ডাহমির নূতন অধিপতি বেহানজিন ক্রুদ্ধস্বরে বললেন, আমাদের স্বর্গীয় রাজাকে, আমার পূর্বপুরুষকে ফরাসি কুক্কুর বেয়ল কুহক মন্ত্রে বধ করেছে। প্রতিশোধ, আমি প্রতিশোধ চাই। রায় দিয়ে ন্যান্সিকা তীব্র স্বরে বললে, আগে হ্যাঁ মহারাজ, প্রতিশোধ নিতে গেলে প্রথমেই করতে হবে বেয়লের মুণ্ডপাত। তারপর আমাদের স্বদেশ থেকে দূর করে খেদিয়ে দিতে হবে ফরাসি দস্যুদের। রাজা বললেন, উত্তম, যা ভালো বোঝো তাই করো। তোমার সুবুদ্ধির ওপর আমার বিশ্বাস আছে। হাত জোর করে ন্যান্সিকা বললে, প্রভু, যদি আমার উপরে ভূতপূর্ব মহারাজের এই বিশ্বাস থাকতো তাহলে ব্যাপারটা আজ এত দূর পর্যন্ত গড়াতো না। রাজা বললেন, ও কথা এখন যেতে দাও ন্যান্সিকা। অতীতের ভুল আর শোধরাবার উপায় নেই। বর্তমান সমস্যার সমাধান করো। তোমার অধীনে তো নারী সেনাদল প্রস্তুত হয়ে আছে। মাতঙ্গিনী যূথ যথামত্ত মধুকালে। সেই আহসীদের নিয়ে বেরিয়ে পড়ো গৌরবপূর্ণ জয়যাত্রায়। ন্যান্সিকা বললে, যথা আজ্ঞা মহারাজ, এই আমি আপনার আদেশ পালন করতে চললুম। সেই অশিকার মুখ ধারিণী বলিষ্ঠ যৌবনা বীরাঙ্গনা বীরদর্পে পৃথিবীর উপরে সজোরে পদক্ষেপ করতে করতে মনে মনে বললে, কেবল দেশের জন্য নয় মহারাজ, কেবল আপনার জন্যও নয়, সেই সঙ্গে নিজের জন্যেও আজ আমি প্রতিহিংসা ব্রত উদযাপন করতে যাব। সেদিনকার অপমান
কি আমি জীবনে ভুলতে পারবো? আমি ডাহমির সেনানায়িকা ন্যান্সিকা। সকলের সামনে আমার হাতে বেড়ি, পায়ে বেড়ি, আর পিঠে কোড়ার বাড়ির পর কোড়ার বাড়ি। শয়তান বেয়ল আর দেশের শত্রু ফরাসি দস্যুরা, ওরাই দায়ী এর জন্য। ওদের জমালয়ে পাঠাতে না পারলে জীবন থাকতে আমার শান্তি নেই। ডিমি 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 বাজতে লাগলো কারা না কারা। আকাশের দিকে হাত বাড়িয়ে উঠতে লাগলো বর্ণরঞ্জিত পতাকার পর পতাকা। দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো নাগরিকদের হুঙ্কৃত কণ্ঠের ঘন ঘন জয়োল্লাস এবং নারী সেনাদের তালে তালে দর্পিত পাদপ্রহারে থরথর কম্পিত পৃথিবী যেন আর্তনাদ করতে লাগলো সশব্দে। ফৌজের পুরোভাগ থেকে মাথার উপরে শূন্যে শানিত বিদ্যুৎ চিকন তরবারি আস্ফালন করতে করতে ন্যান্সিকা উচ্চ দৃপ্ত স্বরে বারবার বলে চলল, আগে চলো, আগে চলো, আগে চলো, শত্রু সংহার করতে হবে, শত্রু সংহার। তোমার শত্রু, আমার শত্রু, রাজার শত্রু, দেশের শত্রু। হয় মারব নয় মরব, হার স্বীকার করব না। আগে চলো, শত্রু সংহার করো, মারো আর মরো। লামা জলাভূমি। হঠাৎ দেখলে মনে হয় দূর বিস্তৃত বিশাল হ্রদ বুকে তার নীলিমা মাখিয়ে দেয় আকাশের প্রতিচ্ছায়া। তারই পার্শ্ববর্তী গ্রাম থেকে ন্যান্সিকার রক্তলোচনা বিভীষণা সঙ্গিনীরা বন্দি করে আনলে একদল ফরাসিকে। রাজা বেহানজিনের উৎসাহের সীমা রইল না। লামা হ্রদের তটে দাঁড়িয়েই তিনি প্রকাশ্যভাবে পররাজ্যলোভী ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ইউরোপে যখন এই খবর গিয়ে পৌঁছল, তখন সকলের ওষ্ঠাধরে ফুটে উঠল ব্যঙ্গহাসির রেখা। কোথায় কোটি কোটি মানুষের বৃহৎ বাসভূমি, সভ্যতায় শীর্ষস্থানীয় ও শক্তি সামর্থ্যের জন্য সুপ্রসিদ্ধ ফ্রান্স, আর কোথায় অসভ্য কৃষ্ণাঙ্গের জন্মভূমি আফ্রিকার অজানা এক প্রান্তে অবস্থিত মাত্র 10 লক্ষ প্রায় নগ্ন বর্বর মনুষ্যের বন্য স্বদেশ, ক্ষুদ্রাদপি ক্ষুদ্র ডাহুমি। পর্বতের পদতলে নগণ্য নুড়ি, মত্তহস্তির চলন পথে তুচ্ছ উই, বনস্পতির ছায়ার তলায় ক্ষুদ্র তৃণ। হাওই বলে কিনা তারকার মুখে আমি দিয়ে আসি ছাই। শ্বেতাঙ্গ সেনাপতির একটি মাত্র ইঙ্গিতে লক্ষ লক্ষ সৈনিক ঝড়ের বেগে ছুটে গিয়ে কেবল পায়ের বুট জুতোর চাপেই ডাহমিকে এখনই সমতল পৃথিবীর সঙ্গে মিলিয়ে দিয়ে আসতে পারে। সুতরাং ফ্রান্সের টনক নড়ল না। কিন্তু ন্যান্সিকার যুক্তি হচ্ছে, ছোট্ট বিছাকে ঘাঁটালে সেও পাগলা হাতিকে কামড়ে দিতে ইতস্তত করে না, এবং ধূমস হাতি তখন বিষের জ্বালায় ছটফটিয়ে দৌড় মারতে বাধ্য হয়। অতএব আগে চলো, আগে চলো, হয় শত্রুবধ নয় মৃত্যু। অতএব থামল না ডিমি ডিমি দামামা ধ্বনি, আনত হলো না দর্পিত ধ্বজ পতাকা, স্তব্ধ হলো না ক্ষুদ্র ডাহমির রুদ্র জয়নাদ। শূন্যে ঝকঝকে তরবারি তুলে মাথার উপরে শানিত বল্ল মুচিয়ে সরাসনে তীক্ষ্ণ মুখ বাণ যোজন করে সেই মূর্তিমতী চামুণ্ডা বাহিনী বনে বনে খুঁজে বেড়াতে লাগলো কোথায় আত্মগোপন করে আছে ফরাসি দস্যুদল। বনে মাঠে যখন তখন যেখানে সেখানে খণ্ডযুদ্ধের পর খণ্ডযুদ্ধ। ফরাসি পুরুষ পুঙ্গবরা অবলা নারীদের দেখে প্রথমে গ্রাহ্যের মধ্যেই আনতে চায় না, কিন্তু তারপরে মারাত্মক অস্ত্রাঘাতে এক মুহূর্তের অবহেলার ফলে চিরনিদ্রায় অভিভূত হয়ে পড়ে। তারপর ডেনহ্যাম হ্রদের ধারে
সাদায় কালোয় সাদা চামড়া পুরুষ এবং কালো চামড়া মেয়ের মধ্যে হাতাহাতি হানাহানি হলো বারবার। বন্দুক গর্জন, কোদণ্ড টঙ্কার, তরবারির ঝনঝনানি, নরনারীর মিলিত কণ্ঠের ভৈরব তর্জন, আহতদের করুণ কাতরানি এবং মরণোন্মুখের অন্তিম চিৎকার কান্তার প্রান্তর ও আকাশ বাতাসকে যেন সচকিত করে তুললে। ফরাসিদের সেনাধ্যক্ষরা স্তম্ভিত। গ্রিক পুরাণ কাহিনীতে তারা পড়েছেন কি শুনেছেন যে স্মরণাতীত কাল পূর্বে কোনো এক সময় নাকি রণরঙ্গিনী নারী বাহিনীর সঙ্গে গ্রিক বীর পুরুষদের তুমুল সংগ্রাম করতে হয়েছিল এবং গ্রিসের পার্থেনন দেব মন্দিরের শিলাপটের উপরে সেই পৌরাণিক যুদ্ধে নিযুক্ত নরনারীর উৎকীর্ণ মূর্তিচিত্র অনেকে স্বচক্ষে দর্শনও করেছেন। সে তো কবির কাল্পনিক কাহিনী মাত্র, আর সেই রণরঙ্গিনী নারীরাও শ্বেতাঙ্গিনী। কিন্তু এই আসন্ন বিংশ শতাব্দীর মুখে বর্বর আফ্রিকায়, যেখানে কালো কালো ভূতের মতো পুরুষগুলো শ্বেতাঙ্গদের দূরে দেখলেও ভেড়ার পালের মতো ভয়ে ছুটে পালায় কিংবা কাছে এসে গোলামের মতো জুতোর তলায় লুটিয়ে পড়ে, সেখানকার অর্ধলঙ্গ কৃষ্ণাঙ্গিনীরা কিনা শ্বেত পুরুষের মুণ্ডচ্ছেদ করবার জন্যে দূর থেকে হুঙ্কার তুলে খাড়া নিয়ে ধেয়ে আসে। এই কল্পনাতীত দৃশ্যের কথা ভেবে শ্বেতাঙ্গ যোদ্ধারা বিপুল বিস্ময় অভিভূত হয়ে পড়েন। কিন্তু তৎক্ষণাৎ তাদের চাঙ্গা করে তুলে অদূরে জাগে শত শত কামিনী কণ্ঠে খলখল অট্টহাস্যরোল এবং তারও উপরে গলা তুলে উদ্দীপিত স্বরে সচিৎকারে কে বলে ওঠে, আগে চলো, আগে চলো, শত্রু মারো, শত্রু মারো। তারপর চোখের পলক পড়তে না পড়তে জঙ্গলের অন্তরাল থেকে সহসা বেরিয়ে হন্যে হয়ে অস্ত্র আস্ফালন করতে করতে ছুটে আসে সারি সারি বীর নারীর দল। পর মুহূর্তেই ধুন্ধুমার, হুহুঙ্কার, ধনুষ্টঙ্কার ও তরবারির ঝনৎকার। কুসুম কোমলা বলে কথিত রমণীদের এমন সংহার মূর্তি ফরাসিরা আর কখনো দেখেনি। কিন্তু ফরাসিরা মার খেয়ে মার হজম করতে বাধ্য হলো তখনকার মতো। সেই দুর্দমনীয় নারী বাহিনী পিছু হটতে জানে না, বীর বিক্রমে এগিয়ে আসে আর এগিয়ে আসে। বীরাঙ্গনারা মারতে মারতে ছুটে চলে, মরতে মরতে মারণ অস্ত্র চালায়। মৃত্যু ভয় ভুলে যারা রক্ত স্নান করে এবং হাসতে হাসতে প্রাণ কাড়াকাড়ির খেলায় মাতে, কে লড়াই করবে তাদের সঙ্গে? এই অদ্ভুত সংবাদ সাগর পার হয়ে পৌঁছলো গিয়ে ফ্রান্সের বড় কর্তার কাছে। তারাও প্রথমটা হতবাক হয়ে গেলেন মহাবিস্ময়। সকলে দারুণ মর্মপীড়ায় কাহিল হয়ে পড়লেন। একদল অরণ্যচারিণী নগণ্য কৃষ্ণাঙ্গীর প্রতাপে কীর্তিমান ফ্রান্সের শ্বেত পুরুষত্ব নস্যাৎ হয়ে যাচ্ছে, এ কথা শুনলে ইউরোপের অন্যান্য দেশ টিটকিরি দিতে ও হাসাহাসি করতে বাকি রাখবে না। অবিলম্বে এর একটা বিহিত করা চাই। উপরওয়ালাদের হুকুমে তখনই তোড়জোড় শুরু হয়ে গেল। আর কয়েক মাস পরে যথাসময়ে ডাহমির দিকে পাঠানো হলো দলে দলে নতুন সৈন্য, বড় বড় কামান আর ভারে ভারে রসদ। প্রধান সেনাপতি হয়ে গেলেন জেনারেল সেবাস্টিয়ান টেরলন। তিনি আড্ডা গেড়ে বসলেন দুর্গনগরী কোটোনৌয়ের উপকণ্ঠে। 1890 খ্রিস্টাব্দ। দুর্গনগরী কোটোনৌ। তার চতুর্দিকে ধুধু তেপান্তর এবং তেপান্তরের পর দূরধিগম্য কান্তার। বাহির থেকে তার ভিতরে প্রবেশ করা এবং ভিতর থেকে তার বাহিরে বেরিয়ে আসা দুই সমান কষ্টসাধ্য। কিন্তু বনচর জীবেরা বনের গোপন পথ জানে। রণরঙ্গিনী রমণীরা হচ্ছে বনরাজ্যের অন্তঃপুরচারিণী।
অবহেলায় এড়িয়ে চলতে জানে যে কোনো আরণ্য বাধা বন্ধ। দুর্গের অদূরেই মাঠের উপরে পড়েছে সৈনিকদের ছাউনি। সেখানে এক তাঁবুর ভিতরে বসে ফরাসিদের দ্বারা প্রেরিত শাসনকর্তা আমাদের পূর্ব পরিচিত বেয়ল, জেনারেল টেরিলন ও আরও দুইজন পদস্থ সেনানী মদ্যপান করতে করতে আলোচনায় নিযুক্ত ছিলেন। টেরিলনের চেহারা যেন তালপাতার সেপাই। মেজাজ তার এমনই কঠিন যে ভাঙলেও মচকাতে চায় না। ফৌজের সৈনিকদের কাছে তিনি ছিলেন চোখের বালির মতো দুঃসহ। তিনি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলছিলেন, আরে অস্ত্র ধরলে কি হবে? ওরা তো স্ত্রীলোক, তুচ্ছ স্ত্রীলোক ছাড়া আর কিছুই নয়। বেয়ল নারী যোদ্ধাদের কেরামত হাড়ে হাড়ে টের পেয়েছেন। বললেন, কিন্তু তারা বিভীষণা, সাংঘাতিক। তাহলে আমার সঙ্গে আরও দ্বিগুণ সৈন্য পাঠানো হলো না কেন? এইবার আলোচনায় যোগ দিলেন ক্যাপ্টেন আউডার্ড। এতক্ষণ তিনি একমনে বসে বসে চুমুকের পর চুমুকে খালি করছিলেন মদের গেলাসের পর গেলাস। অধার্মিক ও কর্কশ প্রকৃতির লোক, খুনোখুনির সুযোগ পেলেই খুশি। লম্বা চওড়া রোমশ দৈত্যের মতো চেহারা। তিনি বড়াই করে বললেন, জেনারেল, কি হবে আরও সৈন্য? স্ত্রীলোকগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত। আর যাই হোক, পুরুষের মতো তারাও তো মরতে বাধ্য। চেয়ারের পিছন দিকে হেলে পড়ে বেয়ল ঘোঁত ঘোঁত করে উঠলেন। বললেন, আউডার্ট, তুমি সাহসী বটে, কিন্তু তুমি তো কখনো রায়বাঘিনীদের সঙ্গে লড়াই করনি। দেখো, কালই তুমি তাদের হাতে পঞ্চত্ব লাভ করবে। জেনারেল, তোমাকেও তারা মারবে, আর মুসেট, তুমিও বাঁচবে না। শেষোক্ত ব্যক্তি হচ্ছেন লেফটেন্যান্ট চার্লস মুসেট। তিনি হ্যাঁ না কিছুই না বলে ব্র্যান্ডির গেলাসে চুমুক দিতে লাগলেন মৌন মুখে। বোধহয় এসব কথা তার মনে হচ্ছিল বাজে বকবকানি। নিজের শেষ গেলাসটা খালি করে উঠে দাঁড়ালেন জেনারেল। তারপর টলতে টলতে তাঁবুর এক কোণে গিয়ে বিছানার উপর ধপাস করে লম্বা হয়ে শুয়ে পড়ে বললেন, এখন থ্রো করো এসব কথা। রাত হয়েছে, আমি শ্রান্ত। কিন্তু বেয়লের মুখে বন্ধ হলো না কথার তোড়। তিনি বললেন, ঘুমানো হচ্ছে বোকামি। আহসীরা আক্রমণ করবে দুপুর রাত থেকে সূর্যোদয়ের মধ্যেই। আউডার্ড ব্যঙ্গ ভরে বললে, কিন্তু তাদের আদর করবার জন্য তো আমরা তৈরিই আছি। কি বলো হে মুসেট, তাই কি না? বলেই তাকে এক গুঁতো মারলেন। কিন্তু গুঁতো খেয়েও মুসটের রা কাড়ল না। নেশাটা বোধ করি বড়ই জমে উঠেছিল। উত্তেজিত কণ্ঠে ক্ষিপ্তের মতো বেয়ল বললেন, শোনো শোনো, তোমরা বুঝতে পারছো না কেন? রায়বাঘিনীরা দিনের খটখটে আলোয় লড়াই করে না, সূর্যোদয়ের পূর্ব মুহূর্তেই তারা করে আক্রমণ। কে বা শোনে কার কথা? নির্বোধ, মূর্খ! বলে বেয়ল হতাশ হয়ে গজরাতে গজরাতে ফিরে গেলেন নিজের তাঁবুতে। কিন্তু তখনও পর্যন্ত তিনিও জানতেন না যে ডাহমির রাজা বেহানজিন সেই দিনই অর্থাৎ মার্চ মাসের 4 তারিখেই ফরাসিদের সঙ্গে তুমুল যুদ্ধের পর কোটোনৌ দুর্গনগরী অধিকার বা অবরোধ করবার আদেশ দিয়েছেন। নিজের বস্ত্রাবাসে প্রবেশ করে বেয়ল ক্রুদ্ধ স্বরে আবার বললেন, নির্বোধ, মূর্খের দল! খানিকক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেও ঘুম এলো না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 4:30। শয্যায় উঠে বসে নিজের দুটো রিভলভারের কলকবজা ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখলেন। চোখ তুলে লক্ষ্য করলেন দেওয়ালে যথাস্থানেই ঝুলছে শক্তিশালী বন্দুকটা, 8টা টোটায় ভরা। নিজের মনে মনেই বললেন, হয়তো আউডার্ডের মত ভ্রান্ত নয়। প্রস্তুত হয়ে থাকো, আহসীদের কাছে আসতে দাও, তারপর বন্দুক ছুঁড়ে ভূমিসাৎ করো। একমাত্র আশার কথা এই যে বেশিরভাগ রায়বাঘিনীর হাতেই বন্দুক নেই। ধনুক, বর্ষা, তরবারি, বন্দুকের সামনে ওসব তো খোকাখুকির খেলনা ছাড়া আর কিছুই নয়। তবে মুশকিলের কথাও আছে।
রায়বাঘিনীরা দলে ভারী। ধ্রুম 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 ধ্রুম, আচম্বিতে বন্দুকের পর বন্দুকের গর্জন। এক লাফে শয্যা ছেড়ে বেয়ল বলে উঠলেন, তারা আসছে, তারা আসছে, তারা আসছে। তাড়াতাড়ি পটমণ্ডপের বাইরে বেরিয়ে পড়ে বেয়ল মুখ তুলে দেখলেন পূর্ব নাট্যশালায় মহিমময়ী উষার শ্বেত পদ্মের মতো শুভ্র আলোর পাপড়ি ফুটে উঠছে ধীরে ধীরে। বেয়ল বললেন, জানি, আমি জানি, এই তো আহসীদের আক্রমণের মাহেন্দ্রক্ষণ। বন্দুকের গুড়ুম গুড়ুম শব্দে জেনারেল টেরিলনেরও ঘুম ভেঙে গেল সচমকে। তিনি তাড়াতাড়ি উঠে একটা বাঁশিতে জোরে ফুঁ দিয়ে করলেন উচ্চ সংকেত ধ্বনি। তৎক্ষণাৎ কোথা থেকে বেজে উঠল রণতুর্য। সঙ্গে সঙ্গে কামানগুলোর মুখে মুখে জাগল আরক্ত আলোক চমক। আউডার্ড ও মুসেট ছুটে যথাস্থানে গিয়ে দাঁড়ালেন। সৈনিকরাও শ্রেণীবদ্ধ হয়ে দখল করলে নিজের নিজের জায়গা। খ্যাক খ্যাক করে ক্রুদ্ধ স্বরে টেরিলন বলে উঠলেন, পাজি জানোয়ারের দল, আমাকে জুতো পরবারও সময় দিলে না। অধিকাংশ রণরঙ্গিনীরই সম্বল বল্লম ও তীরধনু বটে, তবে অনেকের হাতে বন্দুকও ছিল। ঝাঁকে ঝাঁকে বানের সঙ্গে গরমাগরম বুলেটও ছুটোছুটি করতে লাগলো ঘৃণিত ইউরোপীয়দের শ্বেত অঙ্গ ছিদ্রময় করবার জন্য। কাটা গাছের গুড়ি ও বালি ভরা থলের আড়ালে আত্মগোপন করে বেয়লও বন্দুক তুলে বুলেট বৃষ্টি করতে লাগলেন। এক জায়গায় সুযোগ পেয়ে একদল রায়বাঘিনী ফরাসি ফৌজের মাঝখানে ঢুকে পড়বার চেষ্টা করলে। ফরাসিদের প্রচণ্ড অগ্নিবৃষ্টিকে তারা একটুও আমলে আনলে না। ব্যাপার ক্রমেই ঘোরালো হয়ে উঠল। বার্তাবহ ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নতুন বিপদের খবর জানালে। টেরিলন চিৎকার করে বললেন, হা ভগবান, আহসীরা আমাদের একটা কামান কেড়ে নিয়েছে, আমাদের একজন সৈনিকেরও মাথা কাটা গিয়েছে। বেয়ল বললেন, নিশ্চয়ই ঘুমোচ্ছিল, যেমন কর্ম তেমনি ফল। তেরে এলো এক ঝাঁক চোখা চোখা বান। চটপট সেখান থেকে চম্পট দিলেন টেরিলন। বেয়ল যুদ্ধক্ষেত্রের দিকে দৃষ্টি প্রসারিত করলেন। রায়বাঘিনীদের আরেকটা দল ধেয়ে এলো। ফরাসিদের কামানগুলো করলে প্রচণ্ড অগ্নিবৃষ্টি। হতাহত হয়ে একটা দল ভেঙে যায়, কিন্তু তুরন্ত তেরে আসে নতুন আরেকটা দলের শত শত বীরাঙ্গনা। তাদের মরণ ভয় নেই, তারা মরতে মরতেও মারতে চাইবে। দৌড়তে দৌড়তে মুসেট ডাকলেন, গভর্নর বেয়ল, গভর্নর। কথা আর শেষ হলো না। শোনা গেল ধনুকের টঙ্কার শব্দ এবং সঙ্গে সঙ্গে তরুণ মুসেটের দেহ ধরণীতল। একটা বান তার কণ্ঠে এবং একটা বান জন 6 নারী যোদ্ধা ক্ষণক্ষণে গলায় চেঁচাতে চেঁচাতে বল্ল মুচিয়ে ফরাসি বুদ্ধের ভিতরে ঝাঁপিয়ে পড়ল মরিয়া। বেয়ল বন্দুকের কুড়োর চোটে একজনের মাথা চুরমার করে দিলেন। গুলি করে মেরে ফেললেন আর একজনকে এবং তৃতীয় তরুণীকে ধরাশায়ী করলেন বেয়নেটের খোঁচায়। চতুর্থ ও পঞ্চম জন মারা পড়ল অন্যান্য সৈনিকের কবলে। ষষ্ঠ জনও পালিয়ে যেতে যেতে মরণাহত হয়ে মাটির উপরে আছড়ে পড়ল। আপাতত এই পর্যন্ত। বেহানজিনের দ্বারা প্রেরিত প্রথম দলের আক্রমণ ব্যর্থ। বেয়ল বললেন, হে ভগবান, আবার যদি আক্রমণ হয় তাহলে আমাদের আর রক্ষা নেই। মাথার ঘাম মুছতে মুছতে ভীরু চোখ বুলোতে লাগলেন এদিক ওদিক। শিবিরের উপরে বারুদের ধোঁয়া জমে আছে মেঘের মতো। একটা সিগারেট ধরিয়ে বেয়ল চারিদিকে আরেকবার চোখ বুলিয়ে নিলেন। মাঠ ছেয়ে আছে নারী সৈনিকদের শত শত আড়ষ্ট মৃতদেহে। ফরাসি সৈনিকদের দেহ দেখা যাচ্ছে এখানে ওখানে। সেই মর্মন্তদ রক্তরঞ্জিত দৃশ্যের উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তিনি মনে মনে বললেন, আহসীরা যে খেলাঘরের সেপাই নয়,
আশা করি টেরিলন এতক্ষণে তা দস্তুর মতো সমঝে নিয়েছে। হ্যাঁ, সে সম্বন্ধে সন্দেহ নেই যে কামানটা আহসিরা কেড়ে নিয়েছিল সেটা আবার দখল করবার জন্যে টেরিলন পাঠিয়েছিলেন 40 জন ফরাসি সৈনিক। কামানটা পুনরধিকার করে তারা ফিরে এসেছে বটে, কিন্তু পিছনে মাঠের উপরে রেখে এসেছে 18 জন সঙ্গীর মৃতদেহ। টেরিলন ও আউডার্ড এতক্ষণ পরে বেয়লের পাশে এসে দাঁড়ালেন। বেয়ল বললেন, এইবারে সমগ্র নারী বাহিনী আমাদের আক্রমণ করতে আসবে। এই দ্বিতীয় আক্রমণ ঠেকাতে না পারলে সর্বনাশ। টেরিলন বললেন, আমাদের কামানগুলো প্রস্তুত হয়ে আছে। দ্বিতীয় দলের সৈনিক সংখ্যা কত হতে পারে? অন্তত 3000। কিন্তু কামানের বিরুদ্ধে ধনুকের তীর কি করতে পারে? বেয়ল বললেন, ও প্রশ্নের উত্তর মুসেট কি বলে শোনো না। টেরিলন বললেন, মুসেটের মৃত্যু নিয়ে কি তুমি কৌতুক করতে চাও? বেয়ল জবাব দেবার সময় পেলেন না, কারণ দূর থেকে রক্ষীর উচ্চকণ্ঠে ভয়াল ধ্বনি জাগল, আহসিরা আসছে, আহসিরা আসছে। বেয়ল বললেন, এবার ওরা সহজে ছাড়বে না, মরণ কামড় দেবার চেষ্টা করবে। আবার শুরু হয়ে গেল কামান বন্দুকের বজ্র হুঙ্কার। কিন্তু নারী ফৌজের অগ্রগতি বন্ধ হলো না। সারির পর সারি বন্যা তরঙ্গের পর তরঙ্গের মতো আছড়ে আছড়ে পড়তে লাগলো ফরাসি বুচ্ছের উপরে। ফরাসিদের অগ্নিবৃষ্টির তোড়ে হতাহত শত্রুরা যেখানে সেখানে পংক্তির মধ্যে ফাঁক সৃষ্টি করে, সেখানেই নতুন নতুন রণরঙ্গিনী আবির্ভূত হয়ে ফাঁক ভরিয়ে তোলে। নিক্ষিপ্ত বল্লম ও তীরের আঘাতেও ফরাসি সৈনিকরা রক্তাক্ত পৃথিবীর উপরে লুটিয়ে পড়ে। শত শত সঙ্গিনীর মৃত্যুও আহসীদের সেই ভয়াবহ অগ্রগতি রুদ্ধ করতে পারলে না। তাদের কাছে মৃত্যু যেন ধর্তব্যের মধ্যেই গণ্য হয় না। যত লোক মরে তত যেন বাড়ে বীরবালাদের মরণানন্দ। বেয়ল হাঁপাতে হাঁপাতে বললেন, ওরা উন্মাদিনী, ওরা হার মানতে জানে না। আচম্বিতে জেনারেল টেরিলন মাটির উপরে আছাড় খেয়ে পড়লেন। তীক্ষ্ণ বাণে বিদ্ধ হয়েছে তার উরুদেশ। এক হাতে বাণটাকে ক্ষতস্থান থেকে টেনে বার করতে করতে নিজের ধূমায়িত রিভলভার তুলে সমানে গুলি চালাতে লাগলেন। সামনেকার অংশ খানিকটা বিচ্ছিন্ন করতে পেরে বীরাঙ্গনারা গুচ্ছের গভীরতম অংশে ঢুকে পড়বার জন্যে আক্রমণের পর আক্রমণ চালাতে লাগলো। যত আক্রমণ ব্যর্থ হয় তত তাদের জেদ বেড়ে ওঠে, যেন 1000 জন প্রাণ দিলেও তারা আক্রমণ করতে ছাড়বে না। কিন্তু অসম্ভব সম্ভব হলো না। ফরাসি কামানগুলো অজস্র অগ্নিময় গোলা নিক্ষেপ করে তাদের ঠেকিয়ে রাখলে শেষ পর্যন্ত। অসংখ্য নারী সৈনিকের মৃতদেহ স্তূপীকৃত হয়ে উঠল রণক্ষেত্রে। তারপর আচম্বিতে দূর থেকে রাজা বেহানজিনের রণশিঙা বেজে উঠে আজকের মতো যুদ্ধে সমাপ্তি ঘোষণা করলে। এক মুহূর্তে একসঙ্গে প্রত্যেক নারী সৈনিক ফিরে দাঁড়িয়ে রণক্ষেত্র থেকে অদৃশ্য হয়ে গেল দুঃস্বপ্নের মতো। রাজার আদেশ অমোঘ। বেয়ল বললেন, রাজার হুকুম না পেলে ওরা এখনো আমাদের ছাড়তো না। তীরটা উপরে ফেলে ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে টেরিলন বললেন, তবু ওরা আমাদের কখনোই হারাতে পারত না। বেয়ল মুখে মত জাহির করলেন না, কিন্তু মনে মনে বললেন, উদ্ধত নির্বুদ্ধির ঠেকি। রক্তগঙ্গা বয়ে যাওয়া মৃত্যুভূষণ রণক্ষেত্রের দিকে তিনি দৃষ্টিপাত করলেন। আন্দাজি হিসেবে তার মনে হলো ওখানে পড়ে আছে অন্তত 1000 বীরাঙ্গনার শবদেহ। তিনি পা চালাতে চালাতে বললেন, টেরিলন, খানিকটা মদ না হলে আমার আর চলবে না। আমি নিজের তাঁবুতে যাচ্ছি। টেরিলন বললেন, আমিও শীঘ্রই তোমার কাছে গিয়ে বিজয়োৎসবে যোগদান করব। নিজের পটগৃহে বসে বেয়ল লোকমুখে ফরাসি পক্ষের হতাহতের খবরাখবর নিলেন। ফরাসিদের 75 জন সৈনিক মৃত্যু মুখে পড়েছে।
আহতদের সংখ্যা আরও অনেক বেশি। মৃতদের মধ্যে ছিলেন বাক্যবাগীশ ক্যাপ্টেন আউডার্ডো। প্রত্যাবর্তনের সময় বীরাঙ্গনাদের একটা অব্যর্থ বাণ এ জীবনের মতো তাঁর মুখর মুখ মৌন করে দিয়ে গেছে। আচমকা তাঁবুর একটা ছায়াময় প্রান্ত থেকে গর্জিত কণ্ঠস্বরে শোনা গেল, ওরে ফরাসি শূকর, আজ আর আমার হাত থেকে তোর নিস্তার নেই। সবিস্ময়ে বেয়ল কয়েক পদ পিছিয়ে গেলেন। তাঁর দৃষ্টির সামনে এসে দাঁড়ালো ক্রোধ ভীষণা দীপ্তনয়না ন্যান্সিকা স্বয়ং। ধনুকে যোজন করেছে সে এক শানিত তীর। একান্ত অভাবিত দৃশ্য। বেয়ল লাফ মেরে একটা রিভলভার হস্তগত করলেন, কিন্তু সেটা ব্যবহার করবার আগেই ন্যান্সিকার নিক্ষিপ্ত তীর এসে তাঁর স্কন্ধদেশ বিদীর্ণ করলেন। মাটির উপরে পড়ে গেল রিভলভারটা। হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে ন্যান্সিকা ক্ষিপ্র হস্তে চকচকে ছোড়া তুলে তাকে আঘাত করতে গেল, কিন্তু বিদ্যুৎ বেগে পাশ কাটিয়ে বেয়ল সে চোট সামলে নিয়ে এক লাফে গিয়ে পড়লেন ন্যান্সিকার উপরে। ধাক্কার চোটে তার হাত থেকে ছোড়াখানা মাটির উপরে পড়ে গেল ঝনঝন শব্দে। পর মুহূর্তে গৃহতলে গড়াগড়ি দিতে লাগলেন দুজনেই, নিচে বেয়ল, উপরে ন্যান্সিকা। হাঁটু দিয়ে ন্যান্সিকা এত জোরে বেয়লের তলপেটে আঘাত করলে যে তিনি মূর্ছিত হয়ে পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে নিলেন। তারপর চোখের নিমেষে মাটির উপর থেকে একরাশ ধুলো তুলে নিয়ে তিনি ছুঁড়ে মারলেন ন্যান্সিকার চোখে। মুহূর্তের জন্যে ন্যান্সিকা অন্ধ। সেই অবসরে শত্রুর হাত ছাড়িয়ে বেয়ল টপ করে উঠে দাঁড়িয়ে নিজের তরবারিখানা টেনে নিলেন, কিন্তু ততক্ষণে ন্যান্সিকাও চকিতে আবার তার উপরে ঝাঁপিয়ে পড়ে তরবারি শুদ্ধ হাত সজোরে চেপে ধরলেন। এবং কি আশ্চর্য শক্তির অধিকারিণী এই বীর নারী! তার প্রবল হাতের চাপে বেয়লের শিথিল মুষ্টি থেকে খসে পড়ল তরবারিখানা। ন্যান্সিকা যেই হেঁট হয়ে তরবারি কুড়িয়ে নিতে গেল, বেয়ল দিলেন তাকে এক প্রচণ্ড ঠেলা। পর মুহূর্তেই নিজের কোমরবন্ধ থেকে বার করে ফেললেন দ্বিতীয় একটা রিভলভার। চরম আঘাত হানবার জন্যে ন্যান্সিকা তরবারি খুলে তেড়ে এলো তীর বেগে। বেয়লের রিভলভার গর্জন করলে একবার, দুবার। ন্যান্সিকার দেহ হলো ভূতলশায়ী। বাহির থেকে ফরাসি সৈনিকরা তীর বেগে তাঁবুর ভিতরে প্রবেশ করল। সকলের পিছনে পিছনে টেরিলন। হাঁপাতে হাঁপাতে ম্লান হাসি হেসে বেয়ল বললেন, আজ আমি মূর্তিমতী মৃত্যুর কবলে গিয়ে পড়েছিল। তারপর বিবশ হয়ে বসে পড়লেন। রণাঙ্গনে বীরাঙ্গনাদের সেই হচ্ছে শেষ রণরঙ্গ। তার 7 সপ্তাহ পরে রাজা বেহানজিন নারী সেনাদের ভাঙা দল আর পুরুষ সৈনিকদের নিয়ে আর একবার বাধা দিতে অগ্রসর হন, কিন্তু শোচনীয় রূপে হেরে যান। তারপর কিছুকাল বন বাদারে পালিয়ে পালিয়ে বেরিয়ে অবশেষে বিনা শর্তে আত্মসমর্পণ করলেন এবং ফৌজ ও অস্ত্রশস্ত্র ছেড়ে মেয়েরাও আবার অন্তঃপুরে ফিরে গিয়ে হেঁসেলে ঢুকে হাতা খুন্তি নাড়তে লেগে গেল। আজ কিন্তু চাকা আবার ঘুরে গিয়েছে। 58 বছর আগে ডাহমির স্বাধীনতা রক্ষা করতে গিয়ে দেশের শত্রুর হাতে প্রাণ দিয়েছিল বীর বালিকা ন্যান্সিকা, কিন্তু আজ আর ডাহমি পরাধীন নয়। যুগ ধর্মের গতি বুঝে ফরাসিরা আজ প্রভুর উচ্চাসন ছেড়ে নেমে দাঁড়াতে বাধ্য হয়েছে। ডাহমির বাসিন্দারা আজ স্বাধীন। শান্তি লাভ করেছে ন্যান্সিকার আত্মা। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বীরাঙ্গনা পরাক্রমে ভীমা সমা। গল্প পাঠে অনুশ্রুতা, ডাহমি সেনানায়িকা ন্যান্সিকার ভূমিকায় অনুশ্রুতা,
ফরাসি সেনাপতি বেয়ল এবং সেনাধ্যক্ষ টেরিলন এবং সেনা সদস্যদের ভূমিকায় তন্ময়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং বোধিচিত্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।